সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ক্লাস। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যদি x ইকুয়াল y টু দি পাওয়ার a, y ইকুয়াল z টু দি পাওয়ার b এবং z ইকুয়াল x টু দি পাওয়ার c হয় তখন a b c এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় কিন্তু বারবার আসতে দেখা যায়। তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে যাই তাহলে আমাদের লিখতে হবে শুরুতে দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমরা একটু লিখি, আপনাদের যেহেতু বুঝাই দিচ্ছি। দেওয়া আছে x ইকুয়াল y টু দি পাওয়ার a, এটা দেওয়া আছে। আবার দেওয়া আছে y ইকুয়াল z টু দি পাওয়ার b, এটা, এবং ফাইনালি দেওয়া আছে z ইকুয়াল x টু দি পাওয়ার c। এখন বের করতে হবে কি? বের করতে হবে এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে a b c এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো আমরা যদি a b c এর মান বের করতে চাই তাহলে এটা থেকে অথবা এটা থেকে অথবা এটা থেকে যে কোনো একটা থেকে আমরা অগ্রসর হতে পারি। তাহলে দেখেন আমরা এখানে লিখে বা সুতরাং দিয়ে আমরা প্রথমটা থেকে অগ্রসর হব। x ইকুয়াল y টু দি পাওয়ার a, এটা দেওয়া আছে। আমরা করব কি, যেহেতু এইখানে x আছে এই জিনিসটাকে x এর পাওয়ার হিসেবে বানানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা x ইকুয়াল y এর মান কত আছে z টু দি পাওয়ার b, তাহলে y এর জায়গায় আমরা z টু দি পাওয়ার b বসালাম, আর আগে থেকেই তো পাওয়ার হিসেবে a আছে। ঠিক আছে, আমরা প্রথম লাইনটা লিখে এই দ্বিতীয় যে লাইনটা সেটার মান আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে বা x ইকুয়াল আমরা বলতে পারি z টু দি পাওয়ার, এই যে পাওয়ার পাওয়ার আছে পাওয়ার পর গুণ হয়, মনে রাখতে হবে সূচকের নিয়ম বা লগের নিয়মে পাওয়ার পর গুণ হয়। তাহলে এ বি হচ্ছে এখানে। এখন বা x ইকুয়াল z এর মান দেখেন এই যে 3 নংটা আছে এখানে, মানে 3 নাম্বার যে লাইনটা আছে যেটা দেওয়া ছিল z ইকুয়াল x টু দি পাওয়ার c আছে, তাহলে z এর জায়গায় আমরা কি লিখব x টু দি পাওয়ার c। লেখার পরে z এর উপরে কত দেওয়া ছিল a b, তার মানে আমরা উপরে a b রাখলাম। এখন আমরা করব কি, ফাইনালি লাইনটাকে এখানে লিখব x ইকুয়াল এই x টু দি পাওয়ার পাওয়ার পর গুণ হচ্ছে তাহলে abc, তাহলে x এর পাওয়ার হচ্ছে a b c। আচ্ছা বলেন তো দেখি, কোনো জিনিসের পাওয়ার যদি দেওয়া না থাকে তাহলে কত ধরে নেই আমরা? 1 ধরে নেই। মনে রাখবেন যে কোনো কিছুর পাওয়ার যদি দেওয়া না থাকে সেখানে 1 আছে, আমরা সেটা ধরে নিব। তাহলে বা আমরা জানি বেজ ইকুয়াল বেজ হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়। তাহলে আমরা কি বলতে পারি, 1 ইকুয়াল হচ্ছে a b c, এখানে x আর x বাদ চলে গিয়েছে। সুতরাং যেহেতু আমাদের a b c এর মান বের করতে বলেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি a b c ইকুয়াল হচ্ছে আমাদের 1। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কে যাওয়ার পূর্বে একটু বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পূর্ণ করতে শতকরা কতদিন বেশি লাগবে। এখানে কিন্তু শতকরা কতদিন সেটা বলেছে। এই শতকরা থাকার কারণে অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন হয়ে গেছে। তার মানে এই অঙ্কটা ঐকিক নিয়ম প্লাস শতকরা দুটোর মধ্যেই পড়েছে। তাহলে আমরা কি করতে পারি, কি বের করতে বলেছে, দিন বের করতে বলেছে সেটা আমরা আগে দেখে নিব। যেহেতু ঐকিক নিয়মে যেটা বের করতে বলে সেটাকে ডান দিকে রাখতে হয়। তো প্রথম লাইনে দেখতে পাচ্ছি 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে যেহেতু দিন ডান দিকে আছে তাই যেখানে আছে আমরা সেখানেই রাখতে পারি। আমরা লিখব যে 8 জন লোক করতে পারে কত দিনে? 12 দিনে। আমরা একটু শর্টকাটে লিখলাম 8 জন 12 দিন। তাহলে একজন ওই কাজটা কত দিনে করতে পারবে? নিঃসন্দেহে বেশি দিন লাগবে, তার মানে বেশি মানেই গুণ। তাহলে 12 গুণন 8, খেয়াল করে দেখেন 8 জন করতে পারে 12 দিনে, তাহলে একজন করতে বেশি লাগবে। আমরা তো জানি ঐকিক নিয়মে বেশি মানেই গুণ, তাহলে 12 গুণন 8। এবার 2 জন লোক কমিয়ে দিলে, আচ্ছা বলেন তো 2 জন লোক যদি আমরা কমিয়ে দেই তাহলে কয়জন লোক হয়? 6 জন। তাহলে এবার 6 জন লোক কাজটা করতে পারবে। একজন যদি এত দিনে পারে 6 জন এবার কম দিনে পারবে, কম মানে ভাগ, তাহলে 12 গুণন 8 ভাগ কত? 6। তাহলে 6 দুগুণ 12, 2 ইকুয়াল 8 দুগুণ কত? 16, তার মানে 16 দিন বা 16 দিনে, তাই না? তো এখন আমাদের কিন্তু উত্তর 16 দিন নয়, কারণ কি এখানে বলেছে শতকরা কত দিন বেশি লাগবে। আচ্ছা বলেন তো দেখি দিন বেশি কত লাগতেছে? তাহলে আমরা বলতে পারি যে আমাদের দিন বেশি লাগে এই যে আগে লাগতো 12 দিন, এখন লাগে 16 দিন। তাহলে 16 থেকে যদি আমরা 12 বাদ দিয়ে দিই তাহলে 16 মাইনাস 12 ইকুয়াল কয় দিন? 4 দিন আমাদের বেশি লাগতেছে, খেয়াল করে দেখেন। তাহলে 4 দিন যেহেতু বেশি লাগতেছে, শতকরা কত দিন বেশি লাগবে?
এখন আমরা একটু অন্য কালার দিয়ে মানে বের করার চেষ্টা করি। তাহলে 12 দিনের জায়গায় 4 দিন বেশি লাগে, তাহলে 12 দিনে বেশি লাগে 4 দিন গুণন শতকরা যেহেতু 100, এই জায়গাটুকুর কারণে অঙ্কটা কঠিন। তাহলে আমরা বলতে পারি 3 4 12, 3 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি, কেননা এই 100 উপরে আর এই 3 নিচে, তাহলে 3 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি কত আসবে? 33 সমস্ত, নিচে 3 তার উপরে 1। নিঃসন্দেহে আমরা বলতে পারি 3 33 99, আর অবশিষ্ট থাকলো 1, উপরে 1 তার নিচে 3। তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে দেওয়া রয়েছে এটা, অর্থাৎ 33 সমস্ত 3-এর 1। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 5% হারে 5000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা। খুবই সহজ একটা অঙ্ক, তো আমরা কোনো সূত্র ব্যবহার ছাড়াই মুখে মুখে অঙ্কটা করব। আচ্ছা, আমার কাছে কত আছে? 5000 টাকা আছে। এই 5000 টাকার কয় পার্সেন্ট সুদ? 5% সুদ। তাহলে 5% মানে 5 ভাগ 100। তাহলে আমরা যদি 0 0 কেটে দেই, 50 আর 5 গুণ করলে কত হয়? 250 টাকা। এটা হচ্ছে প্রথম বছরের সুদ। তাহলে কয় বছর বলেছে এখানে? 2 বছর। তাহলে গুণন 2, তার মানে আমি 500 টাকা পাবো সরল সুদে 2 বছরে 5000 টাকা খাটালে। তাহলে এটা কিন্তু আমার সরল সুদ। মনে রাখতে হবে, সরল সুদে আমি কত টাকা পেলাম? 500 টাকা পেলাম। এবার আসেন চক্রবৃদ্ধি সুদের হিসাব করি। তাহলে 5000 টাকার প্রথম বছরের সুদ কত হবে? 100, তার মানে 0 0 ক্রস 250 টাকা। এবার আসেন এই 250 টাকা আসলের সাথে যোগ হবে যখন আমরা চক্রবৃদ্ধি হিসাব করব। তাহলে 5250 টাকার উপর আবার কয় পার্সেন্ট? 5%। 5% মানে 5 ভাগ 100। তাহলে আমি 0 0 ক্রস করে দিলাম। 5 দ্বারা যদি আমি এটাকে কাটি, 5 2 10, 2 দ্বারা যদি আমি এটাকে কাটি, তাহলে কত হচ্ছে? 26 2 52, আর থাকলো 5, 2 2 4, দশমিক হচ্ছে 5, তার মানে 262.5। তাহলে 262 আর হচ্ছে 250 কত হচ্ছে? 512.5। তাহলে আমরা পেলাম চক্রবৃদ্ধি সুদ 512 টাকা 50 পয়সা। তাহলে এখন কি চেয়েছে আমাদের দেখেন চেয়েছে কিন্তু যে সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা। আচ্ছা বলেন তো, তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা কত পেলাম? 512 টাকা 50 পয়সা। আর সরল সুদ কত পেয়েছি? 2 বছরের 500 টাকা। তাহলে এই দুটোর পার্থক্য কত টাকা হচ্ছে? 12 টাকা 50 পয়সা। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা আমাদের রাইট। এক্ষেত্রে দেখেন, আপনারা নিশ্চয়ই বোঝেন যে সুদেরও সুদ হিসাব করতে হয় চক্রবৃদ্ধির সময়। আর সরল সুদ একদম মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল ইন্টারেস্ট, সেটা হচ্ছে প্রতি বছর একইভাবে বৃদ্ধি পেতে থাকে। নিঃসন্দেহে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হলো। বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? আমাদের কাছে জাস্ট দ্রব্যটির ক্রয় মূল্য জানতে যাচ্ছে। তো আমরা পার্সেন্টেজের অঙ্কে দ্রব্যের ক্রয় মূল্য মানে 100% হিসাব করি, অর্থাৎ একটা দ্রব্যের অরিজিনাল যে মূল্যটা মানে ক্রয় মূল্যটা সেটা হচ্ছে 100%। 100% বের করতে পারলে আমরা বুঝে যাব যে আমরা অ্যান্সার বের করতে পেরেছি। তাহলে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হয়েছে। এবার যদি বিক্রয় মূল্য 135 টাকা বেশি হয় তাহলে 20% লাভ হয়। তার মানে ওই ক্ষতিটা পুষিয়ে আরও 20% লাভ করে ওই বিক্রেতা যদি 135 টাকা বেশি বিক্রয় মূল্যটা হয়। তাহলে আমরা কি বলতে পারি না এই 20 আর 10 30%-এর মূল্য সমান 135 টাকা? নিঃসন্দেহে বলা যায়। তাহলে আমরা বলতে পারি যে 30% ইকুয়াল 135 টাকা। তাহলে আমরা 1% ইকুয়াল কি বলতে পারি? উপরে 135, তার নিচে হচ্ছে 30। এবার যেহেতু 100%-এর মূল্য আমরা বের করতে চাই, তাহলে 100% ইকুয়াল উপরে 135 গুণন 100 ভাগ হচ্ছে 30। তাহলে আমরা 0 আর 0 কেটে দিলাম। 3 দ্বারা যদি আমরা এটাকে কাটি, তাহলে 3 4 12, থাকে 1 15, তাহলে 3 5 15। তাহলে 45কে 10 দ্বারা গুণ করলে কত হয়? 450 টাকা। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই জিনিসটার মানে এই দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 450 টাকা। তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আমি অনেকবার কিন্তু এই ধরনের অঙ্ক করে দিয়েছি, তারপরেও এটা যেহেতু নিবন্ধন পরীক্ষায় এসেছে তো এই সিরিয়ালে আমি এই অঙ্কটা রাখছি। a ভাগ b টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল b ভাগ a টু দি পাওয়ার x মাইনাস 5 যদি হয় তবে x এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা যদি অঙ্কটা তুলি,
তাহলে a ভাগ b টু দি পাওয়ার কত দেওয়া আছে x মাইনাস 3, এটা কিন্তু পাওয়ার হিসেবে আছে x মাইনাস 3। আচ্ছা, ইকুয়াল b ভাগ a, এর উপরে পাওয়ার হিসেবে কে রয়েছে x মাইনাস 5 রয়েছে। আমরা এক কাজ করতে পারি, আমরা জানি বেজ আর বেস সমান হলে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি, তখন বেজ আর বেস কাটা চলে যাবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি a ভাগ b আর এখানে b ভাগ a, তার মানে যে কোনো একটাকে আমাদের উল্টায় নিতে হবে। আমরা কি করব, প্রথমটাকে উল্টায় নিব। তাহলে বা আমরা উপরে b দিলাম, তার নিচে a দিলাম, তাতে হলো কি দ্বিতীয়টার মতো হয়ে গেল। ঠিক এই জিনিসটা যখন আমরা রিভার্স করে দিলাম তখন পাওয়ারে একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে আমাদেরকে। তাহলে যদি আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে হয় মাইনাস এক্স প্লাস 3, আমরা অনেক সময় 3 মাইনাস এক্স লিখি। তো যাই হোক, আমি মাইনাস দ্বারা গুণ করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, ইকুয়াল টু উপরে b ভাগ a রয়েছে, তার উপরে কত রয়েছে x মাইনাস 5। এটা আর এটা যেহেতু সমান, তার মানে বা আমরা কি লিখতে পারি মাইনাস এক্স প্লাস 3 একটা, ইকুয়াল টু আমরা লিখতে পারি x মাইনাস 5 একটা, দুটো। তাহলে বা এই যে মাইনাস এক্স, এই এক্স এইদিকে আসলে মাইনাস এক্স হয়ে যায়, ইকুয়াল টু মাইনাস 5, এই 3 এইদিকে আসলে মাইনাস 3 হয়ে যায়। তাহলে বা আমরা লিখতে পারি কি মাইনাস মাইনাস, তার মানে মাইনাস 2x ইকুয়াল হচ্ছে মাইনাস 3 আর মাইনাস 5 হচ্ছে মাইনাস 8, মাইনাস মাইনাস আমরা ক্রস করে দিলাম। তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে 8, তার নিচে 2, এই যে গুণ আছে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে কত চলে আসলো 4 বা 4। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত, সি নম্বরটা রাইট। দেখেন এই জিনিসটা আমরা যদি চেঞ্জ করতাম, অর্থাৎ এ বাই বি ঠিক রেখে এইটা যদি চেঞ্জ করতাম তখন আর এই মাইনাসটা আসতো না। তো আমি অনেকবার এইভাবে করে দিয়েছি, তাই আজকে একটু ডিফারেন্টভাবে, অর্থাৎ এটাকে আমরা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার। কি বের করতে বলেছে, ক্ষেত্রফল। আমরা স্ক্রিনে একটা আয়তক্ষেত্র নিয়ে এসেছি, এই আয়তক্ষেত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। বলা হচ্ছে একটু আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের এত অংশ, তার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স, যেহেতু বলেছে প্রস্থ 3/2, তার মানে প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ, তাহলে এক্স এর 3/2 অংশ মানে কি উপরে 2x তার নিচে 3, এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। ঘরটির পরিসীমা 40 মিটার। আচ্ছা বলেন তো পরিসীমার সূত্র কি, আমরা জানি পরিসীমা ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। নিঃসন্দেহে আমরা এই সূত্রটা হচ্ছে ক্লাস 6-7 থেকেই জানি। তাহলে ইকুয়াল পরিসীমা কত বলেছে 40 মিটার, তা পরিসীমার জায়গায় 40 দিয়ে দিলাম। তাহলে 2 ইন্টু মানে 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্লাস প্রস্থ কত, প্রস্থ হচ্ছে উপরে 2x তার নিচে কত 3, এটা। এখন এখান থেকে আমরা x এর মান বের করব। এখন আমাদের বের করতে বলেছে কি বলেন তো দেখি, আমাদের বের করতে বলেছে কিন্তু ক্ষেত্রফল কত। তাহলে আমরা এইদিকে ক্ষেত্রফল ইকুয়াল টু একটু লিখে রাখি, আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। তার মানে আমরা যদি এইটা এবং এটা বের করতে পারি তাহলে আমরা ক্ষেত্রফলও বের করতে পারবো। এখন এখানে আমরা আগে x এর মানটা বের করি। আচ্ছা, তাহলে 40 রেখে দিলাম, ইকুয়াল 2 ইন্টু এখানে লসাগু কত, লসাগু হচ্ছে 3, তাহলে 3x আর উপরে 2x, তাহলে কত হচ্ছে 5x। খেয়াল করে দেখেন আমি একবারই করলাম, তাহলে 3x আর 2x 5x। আচ্ছা এই 2 যদি এইদিকে আসে তাহলে ভাগ হয়ে যায়, তাহলে 20 ইকুয়াল উপরে 5x তার নিচে 3। খেয়াল করেন এটা ইন্টু আছে, এদিকে এসে ভাগ হলো, তাহলে 40কে 2 দ্বারা ভাগ করলে 20। এবার আমরা আর গুণ বা বজ্র গুণ করবো, 1 দ্বারা 5xকে গুণ করলে 5x ইকুয়াল 3 দ্বারা 20কে গুণ করলে 3 20 কত 60। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে আমাদের, 60কে 5 দ্বারা ভাগ করলে 12। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে x এর মান হচ্ছে 12, আর এটা কত 12 গুণন 2, 12 2 24, 24কে 3 দ্বারা ভাগ করলে 8। তার মানে আমরা কত পেলাম, প্রস্থ হচ্ছে 8 আর দৈর্ঘ্য হচ্ছে 12। এবার আমরা মান বসিয়ে দিব, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 12 গুণন প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 8, 8 আর 12 গুণ করলে 8 12 কত হয় 96। তাহলে নিঃসন্দেহে ক নম্বর যে অপশনটা আছে এটা আমাদের রাইট অপশন। তো খেয়াল করে দেখেন অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম ম্যাক্সিমামই 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের অঙ্ক। তো খেয়াল করে দেখেন অঙ্কগুলো কিন্তু অনেক সহজ এসেছে, কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে। তাহলে এখান থেকেই একটু চেঞ্জ করে দিয়ে কিন্তু 18তমতে একটা অঙ্ক দিয়ে দিয়েছিল, সেখানে বলা ছিল ক্ষেত্রফল এত, তাহলে পরিসীমা কত। এখানে পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলেছে। এইভাবেই আমাদের কিন্তু একটু চেঞ্জ করেই অঙ্কগুলো দিয়ে দেওয়া হয়। এবার আমরা
পরেরটাতে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে আপনারা একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমরা পরেরটাতে চলে যাব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা সূচকের একটা অঙ্ক। বলা হচ্ছে কি, যদি 3 টু দি পাওয়ার m ইকুয়াল 81 হয় তবে m কিউব ইকুয়াল টু হোয়াট। আমাদের এইটার মান বের করতে হবে, শুধু m এর মান নয়, কিন্তু m কিউবের মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে 3 টু দি পাওয়ার m ইকুয়াল 81। তো আমরা এই জিনিসটাকে 3-এর পাওয়ার হিসেবে প্রকাশ করব। তো 81 এর যদি আমরা লসাগু করি তাহলে 3 7 81, আবার যদি আমরা 3 দিয়ে ভাগ দেই 3 নং 27, 3 দিয়ে দিলে 3 3 9, তাহলে 3-এর উপর কত হয় 4, তার মানে 4টা 3 আছে এখানে। তাহলে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার m ইকুয়াল 3 টু দি পাওয়ার 4। তাহলে সুতরাং বেজ আর বেজ বাদ যাচ্ছে, তাহলে m এর মান কত দাঁড়াচ্ছে 4। আমাদের কিন্তু m এর মান জানতে চায়নি, আমাদের জানতে চেয়েছে m কিউবের মান। তাহলে আমরা বলতে পারি যে m কিউব ইকুয়াল 4-এর উপরে কিউব। 4-এর উপরে কিউব মানে 3টা 4, তার মানে আমরা বলতে পারি 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4 4 16, 4 16 কত 64। আমি একটু ভেঙে ভেঙে করালাম, তাহলে অ্যান্সার কত, ঘ নম্বর অপশনটা আমাদের রাইট। ঠিক আছে, তো এরপর যে আমি একটু বলি, আপনারা যারা গণিত আমার কাছে একেবারে শুরু থেকে শিখতে চান, একেবারে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ আমরা যার নাম দিয়েছি, যে কোর্সটা আমরা লঞ্চ করেছি সেটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স। এই কোর্সে হচ্ছে আপনারা যদি জয়েন করেন একেবারে শূন্য থেকে গণিত আপনারা শুরু করতে পারবেন। আমি একেবারেই মানে গণিতের মানে যেটাকে বলে যে জিরো থেকে শুরু করি করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে শিখিয়ে থাকি। তো যারা জয়েন করতে চান কোর্সে 01642702760 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাত্র 510 টাকায় গণিতের একটা পূর্ণাঙ্গ কোর্স আপনারা পেয়ে যাবেন, এবং লাইভ ক্লাস হবে সেখানে। আপনারা যদি রেকর্ডেড ক্লাস নিতে চান সেটাও পাবেন, তবে আমি বলবো যে আপনারা লাইভ ক্লাস করবেন। পাশাপাশি পিডিএফ শিট পাবেন, মোটামুটি 1000 অঙ্ক সম্বলিত চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ শিট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2:3:4, কোণগুলোর মান কত। তো আমরা যদি আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে ত্রিভুজের আমরা 3টা কোণ পাবো, মানে প্রত্যেকটা ত্রিভুজেই 3টা কোণ সৃষ্টি হয়। তো 3টা কোণের মান দেওয়া আছে 2, 3 এবং 4। যেহেতু অনুপাত আকারে দেওয়া আছে তাহলে আমরা ধরে নিতে পারি প্রথমটা হচ্ছে 2x, পরেরটা হচ্ছে 3x এবং তারপরেরটা হচ্ছে 4x। আমরা লিখতে পারি যে ধরি এই ত্রিভুজগুলোর মান হচ্ছে, মানে কোণ হচ্ছে একটা 2x, একটা 3x, একটা 4x। তো আমরা তো জানি যে একটা ত্রিভুজ সবসময় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 2x প্লাস 3x প্লাস হচ্ছে 4x ইকুয়াল কত বলেন তো দেখি, 180 ডিগ্রি। কারণ কি, কারণ একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 4 আর 3 7 আর 2 9, তাহলে আমরা বলতে পারি 9x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হচ্ছে, 180কে 9 দ্বারা ভাগ করলে 9 × 18, তাহলে 20 ডিগ্রি। আমরা বলতে পারি x এর ভ্যালু কত, 20 ডিগ্রি। তাহলে এখন আমাদের কত কত বের করতে হবে, 2x, তার মানে 20 × 2 = 40 ডিগ্রি। এবার বের করতে হবে 3x, তার মানে 3 × 20 = 60 ডিগ্রি, অর্থাৎ x এর মান দ্বারা গুণ হচ্ছে। আর 4x, তাহলে x এর মান 20, তাহলে 4 × 20 কত, 80 ডিগ্রি। তাহলে আমরা পেলাম একটা 40, একটা 60 আর একটা 80। কোথায় রয়েছে, 40, 60 এবং 80। এই যে দেখেন খ নম্বর অপশনে আমাদের কিন্তু সঠিক উত্তরটা রয়েছে। তো এইভাবে বুঝে বুঝে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 4x² - 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, 4, 9, 16, 25। তো এই ধরনের অঙ্ক, অর্থাৎ একটা রাশি পূর্ণবর্গ হয় যখন a + b² বা a - b² এই আদলে রাশিটাকে সাজানো হয়। আর সংখ্যা পূর্ণবর্গ হয় আমরা যদি বলি যে 25 একটা কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, কেননা 5-এর উপর স্কোয়ার দিলে 25 হয়। আর 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 4-এর উপর স্কোয়ার দিলে 16 হয়। এটা হলো সংখ্যা পূর্ণবর্গ হওয়া। আর রাশি পূর্ণবর্গ হয় কিভাবে, a + b², কেননা এটা দুটো আছে, যেমন 4 দুটো মিলে 16 হচ্ছে, এরকম a + b দুটো মিলে a + b² হচ্ছে। ঠিক একইভাবে a - b² এই আদলে যদি হয় সেটাও একটা পূর্ণবর্গ হবে। তো a + b² মানে কি, a² + 2ab + b²।
a - b হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এই দুটোর আদলে কিন্তু পূর্ণবর্গ হয়। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তো সেক্ষেত্রে এই সূত্রের আদলে অর্থাৎ এটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই আদলে বানাতে পারি তাহলে কিন্তু পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে আমরা লিখব 4x স্কোয়ার মাইনাস 20x। এটাকে এখন আমরা যদি পূর্ণবর্গের আদলে বানাতে চাই তাহলে এটাকে আমাদের a স্কোয়ার বানাতে হবে। তাহলে আমরা 2x তার উপর হোল স্কোয়ার দিলাম, তাহলে খেয়াল করে দেখেন এটা কিন্তু a স্কোয়ার হয়ে গেল। মাইনাস মানে 4x স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলেও 4x স্কোয়ার হচ্ছে। মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে 2x ইন্টু এখানে b বলতে কত বসালে এইটা গুণ করলে 20x হবে। 2 2 4, তার মানে এখানে 5 বসাতে হবে। তাহলে 5 বসালে 2ab মিলে যাবে। দেখেন 2 2 4, 4 5 20x প্লাস যেহেতু b আমি 5কে বানিয়েছি তাই 5-এর উপর আমি হোল স্কোয়ার করে দিব। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে বলেন তো দেখি কি হলো, আমাদের 2x মাইনাস 5 তার উপর হোল স্কোয়ার। এই যে দেখেন আমরা এই রাশিটাকে পূর্ণবর্গ বানালাম এইভাবে। এখন এইখানে একটু আপনারা খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করবেন যে এইটুকু মানে হচ্ছে কিন্তু এটা একদম হুবহু যা আছে তাই, কিন্তু এই অংশটুকু আমরা কিন্তু অতিরিক্ত লিখেছি যেটা এখানে ছিল না। তাই আমরা বলতে পারি এই অংশটুকু মানে কি বলেন তো দেখি। এই যে দেখেন আমি মার্ক করে দিচ্ছি, এই অংশটুকু মানে কত, 5-এর উপরে স্কোয়ার মানে কত 25। তার মানে এই রাশিটার সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে যোগফল পূর্ণবর্গ হবে। তার মানে সঠিক উত্তর কত, 25 নিঃসন্দেহে। তো এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু আগে বুঝতে হবে যে কি বলেছে, কেন আমরা এমনটা করছি। যদি আপনি না জানেন এই বিষয়টা সম্পর্কে, যদি আপনি অবগত না থাকেন তাহলে কিন্তু আপনি অঙ্ক কখনোই দীর্ঘদিন মনে রাখতে পারবেন না। জাস্ট মুখস্থই করতে হবে আপনাকে যে এটার সাথে 25 যোগ করলে পূর্ণবর্গ হচ্ছে। মূল জিনিসটা আসলে জানতে হবে, কেন আমি যোগ করছি, কেন আমি বিয়োগ করছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।